প্রাণের শহর ঢাকা। সূর্য ওঠার পর থেকেই এখানে আরেকটি কর্মব্যস্ত দিন শুরু হয়ে যায়। অনেকেই আছেন যারা দিনটি শরীরচর্চা দিয়ে শুরু করেন, আর করবেই না কেন, হুড়োহুড়ির এই শহরে ফিট না থাকলে চলবে কিভাবে। আবার অনেকে শুরু করেন পত্রিকার পাতায় চোখ বুলিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে। সূর্যের মুখ দেখবার সাথে সাথেই শুরু হয়ে যায় মানুষের তাড়াহুড়ো, দোকানপাট খোলা, পসরা সাজানোর ব্যস্ততা। সময় মতো কাজে যাবার যেন অদৃশ্য প্রতিযোগিতা। ট্রেন, লঞ্চঘাট, বাসে, রাস্তায় সবাই যেন ছুটেই চলছে। এই ছুটোছুটির মধ্যেই চলছে ধূমপান। শতকরা ৮০% লোকই ধূমপানে প্রভাবিত। দিনমজুর থেকে শুরু করে অফিসে যাওয়া কর্পোরেট ভদ্রলোক অনেকেই এই নেশায় আসক্ত। বাংলাদেশে শতকরা ৯% লোক গ্রামে এবং শতকরা ১৫% লোক শহরে ডায়াবেটিস রোগে ভুগছে। ডায়াবেটিস রোগের ঝুঁকিতে আছে প্রায় ২৩% লোক। হার্টের রোগীদের মধ্যে প্রায় ৩০% লোকেরই ডায়াবেটিস দেখা যায়। প্রতি বছর এই রোগের ঝুঁকি ২ থেকে ৫% বাড়ছে বাংলাদেশে। এবং এটা খুবই দুঃখজনক যে প্রতি ৮ সেকেন্ডে একজন করে ডায়াবেটিস রোগী মারা যায়। বাংলাদেশে তরুণদের মধ্যে ২০% লোক এবং বয়স্কদের মধ্যে ৪০ থেকে ৬৫% মানুষই উচ্চ রক্তচাপে ভুগছে। হার্ট অ্যাটাকের কারণ ধূমপান। যাদের ডায়াবেটিস রোগ থাকে তাদের মধ্যে অনেকেরই উচ্চ রক্তচাপ থাকে। ধূমপান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছাড়াও অতিরিক্ত মানসিক চাপ, কর্মস্থলে কাজের চাপ, অতিরিক্ত কায়িক পরিশ্রম, ভাজাপোড়া খাবার গ্রহণ, খাদ্যে উঁচু লবণের মাত্রা অথবা খাদ্যে অতিরিক্ত অসুস্থ হয়ে যাওয়া অথবা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট মৃত্যুর কারণ হতে পারে। অথচ অধিকাংশই এসব নিয়ে ভাবে না অথবা ভাবতে চায় না। তারা কেউ জানে না কোনো সতর্কবাণী না দিয়েই চলে আসতে পারে একটি মারাত্মক দুর্ঘটনা, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। সেটা হতে পারে যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো বয়সের মানুষের। খেলতে থাকা কিশোরের, অফিসে যাওয়া তরুণের অথবা মাঝবয়সী যে কোনো মানুষের। বিশেষ করে ধূমপান যেটা আছে, সিগারেট স্মোকিংয়ের সময়ও একটি ব্যক্তি হঠাৎ করে মারা যেতে পারে। কারণ কি? যখন সে সিগারেট খাচ্ছে তখন তার হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায় এবং সেই সময় তার বডি এগুলির সঙ্গে কোপ করতে পারে না, মানিয়ে নিতে পারে না। সেই সময় হার্টে একটা ইরেগুলার হার্টবিট হয়েও সে হঠাৎ করে পড়ে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হতে পারে। যদি কোনো রোগী, কোনো ব্যক্তির আনকন্ট্রোল হাইপারটেনশন অথবা ডায়াবেটিস থাকে তাহলে সেই কারণেও তার হার্ট এফেক্ট করে এবং সেখান থেকে ইরেগুলার হার্টবিট, যেটাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি, সেই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করে রোগীটি মৃত্যুর শিকারে হতে পারে। যদি কোনো স্ট্রেনাস জব, তার মানে খুব অত্যন্ত কঠিন কায়িক শ্রম করতে হয়, যেখানে ফুটবল খেলা অথবা লন টেনিস, এই সমস্ত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে এদের সাধারণত ১৭ কি ২০ বছরের আগে এরা মারা যায়। এদের একটা হার্ট ডিজিজ থাকে, জন্মগত হার্ট ডিজিজ, যেটাকে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে, অথবা তাদের অ্যাওর্টিক ভালভেরও ডিজিজ থাকতে পারে, যেটাকে বলে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। এছাড়া অন্যান্য কারণেও হতে পারে। সেজন্য আমাদের যেটা করতে হবে, খেলার মাঠে কাউকে, কোনো শিশুকে অথবা কোনো সন্তানদের যদি পাঠাতে হয় তার আগে তার একটি চেক আপ করতে হবে। দরকার পড়লে যদি তার কোনো প্রবলেম থাকে, সে যদি কোনো সময় বুকের ব্যথা অথবা বুক ধড়ফড়ের কথা বলে খেলার মাঠে, সেটা আমাদের চেক করতে হবে। আর একটা জিনিস, যারা খেলতে যাবে প্রত্যেকটা খেলোয়াড় যেন জানে কি করে সিপিআর দিতে হবে, কি করে মাউথ টু মাউথ ব্রিদিং দিতে হবে, এবং খেলার মাঠে তার একজন যোদ্ধাকে অথবা যারা খেলছে একসঙ্গে তাদের একটা বন্ধুকে প্রয়োজনে তারা সিপিআর দিয়ে তাদের জীবন রক্ষা করতে পারে। আমরা একটা জিনিস খেয়াল করি সবসময়, সবসময় বলবো না, হঠাৎ করেই হতে পারে, একটি ইনজেকশনের রিয়াকশানে হলে হঠাৎ করে একটি লোক মারা যেতে পারে, বিশেষ করে যদি তাকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়া হয়। এর মধ্যে পেনিসিলিন জাতীয় ওষুধও আছে এবং অন্যান্য ওষুধও আছে, যেগুলি হঠাৎ করে দিলে অথবা খুব তাড়াতাড়ি দিলে রোগীটার সাডেন একটা ইরেগুলার হার্টবিট হয়ে তার হার্টটি বন্ধ হয়ে যেতে পারে, সে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে মারাও যেতে পারে। উপস্থিত
সঙ্গীতপ্রেমী দর্শক শ্রোতাবৃন্দ, দিনে ফিরে যেতে চাই যখন 1947 সনে আমি একটা কথা বলতে আমরা এখনই দেখলাম যাকে, উনি হচ্ছেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। উনি একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, যেখানে প্রায় 50,000 লোক উপস্থিত ছিল। উনি বক্তৃতা দিতে যে 2-3টি কথা বলার পরে হঠাৎ করে উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ওনার কি হলো আমরা জানি না, কিন্তু ওনাকে যখন হাসপাতালে নেওয়া হলো তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হয়তো ওইখানে ওনার একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, যার জন্য উনি মারা গেলেন। ওইখানে যদি এই একটি লোকও কাইয়ুম চৌধুরীকে তারকে একটা সিপিআর দিতে পারত অথবা কার্ডিয়াক মেসেজ দিতে পারত, হয়তো আমরা এই বরেণ্য শিল্পীকে হারাতাম না। ঠিক একইভাবে আপনারা সবাই দেখেছেন, এই যে পত্র পত্রিকায় বিভিন্ন ইউটিউব বলেন, বিভিন্ন নিউজ মিডিয়া বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় একটা খবর খুব ভীষণভাবে আলোচিত হয়েছে, যিনি আমাদের সবারই শ্রদ্ধেয় ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম সাহেব। উনি ঠিক একইভাবে শিলংয়ের একটি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে উনি লেকচার দিতে ওঠেন, এবং ওখানে লেকচার দেওয়ার সময় হঠাৎ করেই উনি পড়ে যান এবং ওখানে উনি কোলাপস করেন। এরপরে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা যখন তাকে বাঁচাতে পারে না, তখন তাকে মৃত ঘোষণা করা হয়। এই যে হঠাৎ করে পড়ে যে মারা যাচ্ছেন, এদের যদি একটা কার্ডিয়াক অ্যারেস্টই, সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টের জন্যই তারা মারা যেতে পারে, অথবা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের জন্যই মারা যেতে পারে। আর সেজন্যই আমাদের সবার উচিত কার্ডিয়াক মেসেজ দেওয়া শেখা, এবং এ ধরনের কোনো ঘটনা ঘটলে যদি সত্যি সত্যি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে, তাহলে আমরা যেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করি আর এই মহান ব্যক্তিদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে পারি। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হলে করণীয় সিপিআর পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের সবারই উচিত এই প্রশিক্ষণ গ্রহণ করা এবং মানুষের জীবন বাঁচানো। গুড আফটারনুন। আজকে এখানে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সংক্ষেপে বলা হয় সিপিআর, এবং কখন সিপিআরটা দিতে হবে, কাকে দিতে হবে, সেইটা ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট তখনই আমরা বলি যখন হঠাৎ করে একটা মানুষ পড়ে যায়, অচেতন হয়ে যায়, তার নিঃশ্বাস প্রশ্বাস থাকে না, কিংবা তার হার্টবিটও থাকে না, অথবা কোনো পালস থাকে না। আমাদের দেশে কিন্তু কোনো সমীক্ষা নাই, কিন্তু আমরা যদি আমেরিকার সমীক্ষা দেখি তাহলে দেখা যাবে 3,60,000 লোক প্রায় প্রতি বছর তারা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে শিকার হয়। এবং এই সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে যদি আমরা 4 থেকে 5 মিনিটের মধ্যে কার্ডিয়াক মেসেজ শুরু না করতে পারি, তাহলে দেখা যায় 95% লোকই মারা যায়। কিন্তু যদি আমরা শুধুমাত্র কার্ডিয়াক মেসেজ শুরু করতে পারি 4 থেকে 5 মিনিটের মধ্যে, আমরা দেখি 10% লোক বেঁচে যায়। এরপরে আরেকটা ইলেকট্রিক্যাল ডিভাইস আছে, সেটা দিয়ে যদি আমরা ইমিডিয়েটলি ওইটা ডিভাইস দিয়ে একটা শক মতন দেয়, সেটা দিতে পারি, তাহলে দেখা যায় যে সেখানে 50-60% লোকেও বেঁচে যেতে পারে। কেন আমরা কার্ডিয়াক মেসেজ দেওয়াটা শিখব? কারণ দেখা যায় যে 80% লোকই হাসপাতালের বাইরে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আমাদের এখানে আছেন আমাদের একজন ডক্টর আজিজ, প্লিজ আপনি আসেন আমার সঙ্গে। সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা এটা জানার জন্য আমরা 3টা অক্ষর ব্যবহার করব, যেটা একইভাবে যদি ধরি তাহলে সেটা হবে অনির। অতে হচ্ছে রুগীটা অচেতন কিনা, রুগীর কপালে হাত দিয়ে আমরা ডাকবো, এই যে শোনেন শোনেন, ওঠেন ওঠেন ওঠেন, জিভটা দেখান, না রুগীটা উঠছে না, কোনো সাড়াও দিচ্ছে না, তখন আমরা বুঝে গেলাম যে রুগীটা অচেতন। এরপরে নিতে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস,
অথবা নিঃশ্বাস প্রশ্বাস, এবং এই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সেটা জানতে গেলে আমরা কি করব, রুগীর কপালের উপরে একটা হাত দেব, রুগীর থুতনিটাকে একটু উঁচু করে ধরবো, তারপরে রুগীর নাকের কাছে আমার কান দেব যে নিঃশ্বাস শুনছে কি হচ্ছে কিনা। নিঃশ্বাস প্রশ্বাস যদি না থাকে তাহলে ভাববো রুগীর শ্বাস প্রশ্বাস একদমই চলছে না, তার লাংসও ফুসফুসও কাজ করছে না। এরপরে আমরা সঙ্গে সঙ্গে কি করব, আমরা যেটা করব সেটা রুগীর গলার কাছে একটা হাত দেব। গলার কাছে একটা হাত দিয়ে আমরা দেখব যে রুগীর নাড়ির গতি পাওয়া যাচ্ছে কিনা অথবা আর্টিরিয়াল পালসেশন পাওয়া যাচ্ছে কিনা। যদি আর্টিরিয়াল পালসেশন না পাওয়া যায়, এর আগে আমরা সবাই একবার করে নিজেরা এই জিনিসটা শেখার প্র্যাকটিস করে নেব। গলার একদিকে হাত দিতে হবে, কোনো সময় ভুলেও দুই দিকে হাত দেবেন না, এবং দিয়ে দেখেন যে রুগীর আর্টারি পালসেশন পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তাহলে তো ভালোই, আর যদি না পাওয়া যায় তাহলে যেটা করতে হবে আমাদের বুঝতে হবে যে রুগীর হার্ট স্পন্দন বন্ধ হয়ে গেছে, হার্টে কোনো কাজ করছে না। আমরা ইমিডিয়েটলি যেটা তখন করব সেটা হচ্ছে রুগীর নাকটাকে ধরে মাথাটাকে এই একই হাত দিয়ে পিছন দিকে টেনে নিয়ে এসে থুতনিটাকে আমরা একটু হা করে নেব। তারপরে আমরা এইভাবে আমরা তখন ফু দেব। যদি ফু দেওয়ার পরেও দেখা যায় রুগীর নিঃশ্বাস প্রশ্বাস চালু হয়নি, তখনই আমরা বুঝব যে রুগীটার সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তখন আমাদের যেটা করতে হবে, অ্যাম্বুলেন্সকে ডাকতে হবে এবং আমরা আমাদের মতন কাজ চালিয়ে যাব। রুগীর জামাটা বুকের কাছ থেকে খুলে ফেলতে হবে দুই দিকে, এবং এই যে রুগীর নিপল বরাবর দুই দিকে যে নিপল আছে, এই নিপল বরাবর একটা লাইন টানতে হবে, এবং তারপরে এই লাইনের নিচে 1.5 থেকে 2 ইঞ্চি নিচে অথবা 2 আঙ্গুল নিচে আমরা হাতের এই তালু যেটা আছে, তালুর যে পামটা আছে, হিল যেটা আছে, এই হিলটাকে আমরা ওখানে বসাতে হবে আমাদের। কিন্তু হিলটাকে বসানোর আগে আমরা কিভাবে হাতটাকে রাখবো, আমরা হাতটাকে এরকম ধরবো, তারপরে হাতের আঙ্গুলের মধ্যে আমরা আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুলকে লক করে নেব। তারপরে আমরা ঠিক এই 2 ইঞ্চির নিচে আমাদের এই হিল যেটা বলি আমরা, এইটা না, এটা তো ভেতরে ফাঁপা, অতএব আমি যখন জোরে শক্তি দিচ্ছি তখন এইটা দিয়ে এরপরে চাপ পড়ছে না, অতএব আমাকে এই হিলটা ব্যবহার করতে হবে হাতের। তখন আমি এটা নিয়ে নেব, নিয়ে ঠিক 2 ইঞ্চির নিচে এই হাতটাকে দেব, এবং কতটুকু ধাক্কা দেব, 2 ইঞ্চি ধাক্কা দেব। এই হাতটার উপরে 2 ইঞ্চি ধাক্কা দেব। আমার হাতের কোনোই, শোল্ডার, এগুলি সব সোজা থাকবে, এবং আমি সামনের দিকে ঝুঁকে পড়ব যাতে আমার শরীরের সমস্ত শক্তি হার্টের উপরে চাপ দিতে পারি। 2 ইঞ্চি চাপ দেব, দিয়ে আবার ধরে চলে আসব। কোনো সময় আমরা ধরে রাখবো না, কারণ আমরা যখন চাপ দিচ্ছি এই মেরুদণ্ডের সঙ্গে চাপ খাচ্ছে, চাপ খাওয়ার পরে হাড়টা সংকুচিত হয়ে যাচ্ছে, এবং তখন ওর ভিতরে যে রক্ত থাকছে ওটা ছিটকে বেরিয়ে আসছে। চাপ দিয়েই আমাদের হাতটাকে আগের পজিশানে নিয়ে আসলাম। আমি হাতকে আগের পজিশানে নিয়ে আসছি, তখন যেটা হচ্ছে যে হাড়টা আবার সম্প্রসারিত হচ্ছে, এবং তখন শরীরের অন্য দিক থেকে, লাংসের ভিতর থেকে রক্ত এসে হাড়টাকে ভরে দিচ্ছে। আমরা এটা মিনিটে 100 বার দেব, যেরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5। এইভাবে আমরা 100 পর্যন্ত গুনে গেলে দেখা যাবে যে মিনিটে 100 বার আমরা চাপ দিচ্ছি। সাধারণত যেটা বলে, যদি 2 জন লোক ট্রেন্ড আপ হয় এই সিপিআর দেওয়ার ব্যাপারে, তাহলে 30টা চাপ দিতে হয়। 30টা চাপ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের সঙ্গে মুখ লাগিয়ে 2টা ফু দিতে হয়। কিন্তু যদি কারা অভিজ্ঞ না হয় এই ব্যাপারে, তাহলে ওই ফু দিতে গেলে যে সময়টা, কারণ যখন আমরা ফু দিচ্ছি তখন আমি কোনো চাপ দেব না, ওখানে মুখের সঙ্গে মুখ লাগিয়ে 2টা ফু দেবে, তারপরে আমি চাপ শুরু করব। তাহলে এই যে সময়টুকু নষ্ট হচ্ছে, এই সময়ের মধ্যে হার্টের অনেক প্রবলেম হতে পারে। এই জন্য আমরা, যদি অনভিজ্ঞ লোক থাকে অথবা হাসপাতালের বাইরে থাকে, তাহলে আমরা যেটা করব, আমরা মুখের সঙ্গে মুখ লাগিয়ে ফু দেব না, আমরা শুধু বুকের উপরে চাপ দেব।
তবে কতগুলি বিষয় আছে যখন মুখের সঙ্গে মুখ লাগিয়ে ফু দিতে হয়, সেটা হচ্ছে শিশুদের ব্যাপারে যারা 8 বছরের নিচে, এবং এছাড়া যারা বয়স্ক লোক যাদের লাংসের ডিজিজ আছে অথবা যারা ডুবে গেছে কিংবা ইলেকট্রিক শক খেয়েছে, তাদেরকে আমরা মুখের সঙ্গে মুখ দিয়ে ফু দিতে হবে আমাদের। এছাড়া যারা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে শুধুমাত্র হার্টের জন্য এবং অ্যাডাল্ট যারা, তাদেরকে মুখের সঙ্গে মুখে ফু না দিলেও অত ক্ষতি হবে না। কিন্তু ডক্টর, হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের জন্য নাকি হার্ট অ্যাটাকের জন্য নাকি ব্রেনে কোনো সমস্যার জন্য? ওই 3টা জিনিসই আবার আমাদের খেয়াল করতে হবে। রুগীটা অচেতন কিনা, তার নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা, অথবা পালস, তার হার্টবিটটা আছে কিনা, অথবা তার পালসের কোনো গতি আছে কিনা। যদি এটা হার্ট অ্যাটাকের জন্যই হয় অজ্ঞানটা, তাহলে যেটা হবে, রুগী শুধু অচেতনই থাকবে কিন্তু তার নিঃশ্বাস প্রশ্বাস এবং নাড়ির গতি চলতে থাকবে। এছাড়া ব্রেনে যদি কোনো স্ট্রোক করে তাহলে ওই একই রকম নিঃশ্বাস প্রশ্বাস চলবে এবং রক্তের গতি মানে নাড়ির গতিটা অনুভব করা যাবে, কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে সেটা কিছুই পাওয়া যাবে না। অতএব এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এইখানেই, একটিতে অচেতন আর সাথে নিঃশ্বাস প্রশ্বাস থাকছে না, নাড়ির গতি অনুভব করা যাচ্ছে না, আর অন্যগুলিতে অচেতন হবে কিন্তু তার নিঃশ্বাস প্রশ্বাসও থাকবে এবং তার নাড়ির গতিও অনুভব করা যাবে। এই নাও। কি মা, আমাদের মেয়ের হাতে আপত্তি নেই তো? আমি জানি বিষয়টা। বাবা, এই উঠে বসো, একটু বসো বসো। চোখ খুলেন। মানিকার বাবা, 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 প্লিজ প্লিজ, আমি জানি। মা, 1 2 3 4 5 6 7 8 9 10। চোখ খুলছে, চোখ খুলছে। বাবা বসো, উঠে বসো বাবা। না আন্টি, বসানো যাবে না। উঠে বসালে কার্ডিয়াক অ্যাটাক করতে পারে আবার। ঠিক আছে, আপনারা সরে যান, সরে যান। তুমি দেখো মানিকার বাবা, বাবা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কেমন আছেন? কোনো অসুবিধা নাই তো? বুকে ব্যথা নাই তো? আচ্ছা, কি বাড়ি দিতে চান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখি কেমন আছেন, তারপরে আমরা না ভালোই আছেন মনে হয়। বাড়ি যাবেন ভালোই তো আছে। ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছেন। আর আপনারা একটা বড় কাজ করে ফেলেছেন, সেটা হচ্ছে ওনার যখন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হলো সঙ্গে সঙ্গে সিপিআর দিয়েছেন, কার্ডিয়াক মেসেজ দিয়েছেন এবং মেসেজ দিতে দিতেই আপনারা এখানে নিয়ে এসছেন, যার জন্য তার একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। আর সিপিআরটা দিয়েছিলেন বলেই আজকে উনি জীবিত আছেন। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281 কর্তৃক আয়োজিত সিপিআর কর্মশালায় এসে আমরা সিপিআর সম্বন্ধে জ্ঞান লাভ করলাম এবং আমরা এটা বুঝলাম যখন একটি ব্যক্তির সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে অথবা মৃত্যুপ্রায় হয়ে পড়ে যাবে, তখন যেন আমরা কিভাবে সিপিআর দিয়ে তাকে বাঁচাতে পারি, তার একটি কার্ডিয়াক মেসেজ তার মূল্যবান জীবনকে ফিরিয়ে দিতে পারে। আসুন তাই আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, গ্রামে গঞ্জে, বাজারে হাটে অথবা যে কোনো সিকিউরিটি যে সমস্ত ট্রেনিং নেয় সিকিউরেক্সের যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরকে
পুলিশকে বিভিন্ন জায়গায় যেন আমরা এই ট্রেনিংটা দিতে পারি, খেলার মাঠে ট্রেনিং দিতে পারি এবং আমরা একটা মূল্যবান জীবন সিপিআর দিয়ে রক্ষা করতে পারি। আর তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের সামনে একটি ব্যক্তিও যেন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর না পেয়ে মারা যায়। আসুন আমরা সবাই জীবন বাঁচাই, এদের জীবন বাঁচাই এবং সবাই মিলে সুখে থাকি। শহর বন্দর গ্রামে নারী কিংবা পুরুষ সবাইকে সিপিআর পদ্ধতি সম্পর্কে জানতে হবে। আসুন আমরা সবাই সিপিআর পদ্ধতির প্রশিক্ষণ গ্রহণ করি এবং সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষায় সবাই মিলে এগিয়ে আসি। Rotarians are those people that wants to save a life, brings changes to the community. Through this learning of CPR, one can save a life in sudden cardiac arrest. You don't need to be trained professionally, but by learning, by seeing this audiovisual, one can learn. Congratulations Rotary to come up with this idea and save a life. We have decided to circulate this video all over Bangladesh, everywhere. Anybody can be a learner and we can do it together, save a life. Let's light up.